না বিগত 17 বছর আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে তো বিএনপি মোকাবেলা করে। সেটা তো আমি বললাম বিএনপি পর চেতলে কেন তোমরা কি আমি কিছু বলছি? আমার কথা বলার টাইমে আপনি আপনার টাইমে কথা বলেন। তুমি যে কথাটা বললে আপনার কথা এটা অফেন্সিভ কথা বললে তুমি। আপনার কথার টাইমে আপনি বলুন। আমি কথা আগে শোনো তুমি। তোমাকে কি উদ্দেশ্য করে বিএনপি কি উদ্দেশ্য তুমি আমার কথা শুনছো? আপনি যথেষ্টবার বলেননি। আমি বলেছি যে গভর্নমেন্ট লেড সরকারের দ্বারা হ্যাঁ সেটা বলছি সমর্থিত। তার উত্তর তুমি যে সমস্ত কথা বলছো আপনি কি জানেন যে আমাদের কতটা পরিশ্রম আছে? তোমাদের পরিশ্রম আমি তো অস্বীকার করছি না। এখানে প্রত্যেকটা নেতা কতটা পরিশ্রম করছে তুমি যে কথাগুলো বললে তুমি যে কথাগুলো বললে যে লন্ডনে থাকা নেতা এসির মধ্যে থাকা এটা কি তোমার বলা ঠিক হলো? আপনারা যেটা বলছেন আমি তো সেটা তোমাকে আমি বলছি যে তোমার টাকা চুরি করেছো আপনারা সম্মান করেন। আমরা কি বলছি তোমার টাকা চুরি করেছো? যারা আছেন শুনেন তোমাদেরকে আমরা সাপোর্ট করি। এই সাদা পাথর সিলেটে গায়েব হয়ে যায় আপনাদের নেতা গায়েব ফালতু কথাবার্তা বলা যায়। আমরা কোনো ফালতু কথাবার্তা বলছি তুমি এসব কথা বলো কেন? আপনাকে পয়েন্ট তুমি এসব কথা বলো কেন? আপনাকে পয়েন্ট দিয়ে বলতে পারবো যে বিএনপি করে থাকা কার্যক্রম কি আমরা কি বলছি টাকা চুরি করেছো? জায়গাটাকে এরকম ছোট কেন করছেন? তোমাকে ছোট করলাম না তো আপনারা কথা করতে পারেন না মুস্তাফিজ তুমি আমরা 5 আগস্টের পরে এটাই দেখতে চেয়েছি। আরে ভাই তোমাকে তো সাপোর্ট দিলাম আমি এবং একে অপরকে সম্মানের রাজনীতি থাকে আমরা সেটা দিচ্ছি। আপনারা দিন দিন এই জায়গাটা নষ্ট করে ফেলেছেন। আপনারা তরুণদেরকে কোনোভাবে গ্রহণই করতে পারেন। ভাই তোমাদের গ্রহণ করলাম বিধায় তো বললাম যে তোমাদের রাজনীতি দলটা ভালোই উঠলো। তোমরা বলছো কি এসি রুমে থাকা না না আপনারা এখন বলছেন 36 দিনের নেতা এটাকে প্রসঙ্গ অমুক নেতা এটা কি বলছি আমি? এটা তো বলা রিভিউ করো আমি কি বলছি? মানুষগুলা জীবনের ঝুঁকি নিয়ে আমি বলছি নাহিদ ইসলাম থেকে শুরু করে আরে বাবা আমি কি বলেছি? আপনারা বিভিন্ন সময় আপনাদের আমি তো প্রথমে বললাম যে কে বলছে বলো আপনি সহ আপনাদের সিনিয়র নেতা কর্মী আছে তখন এটা রিভিউ করো এরকম দেখো আমি বলেছি এরকম বয়ান দিচ্ছে আপনাকে আমি দেখাতে পারবো। আপনি টকশো শেষে আপনাকে ক্লিপ সহকারে আমি এটা দেখাবো। ঠিক আছে আমি আপনি ক্লিপ সহকারে দেখাবো যে আপনাদের সিনিয়র নেতাদের আমরা কিন্তু একটা বিষয় যে হেলাল ভাই আমরা শুনে আসি দেখি শুনে আসি আমি আপনার কাছে ফিরবো। সাহেব মুস্তাফিজের আলোচনা শেষে আমি আপনার কাছে ফিরবো হেলাল ভাই। জি সাহেব যেটা বলছিলাম যে ওনারা বারবার এরকম করে ট্যাগিং করা হয় তারপরে 17 বছরের আমরা তো অবশ্যই সব সময় স্বীকার করছি এই অভ্যুত্থানের সময়ও বিএনপি জামাত সহ সব দলই ছিল কিন্তু নেতৃত্বের জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটা ছিল। যে মানুষগুলো ছিল তাদেরকে তো প্রাপ্য সম্মানটা আমাদেরকে দিতে হবে। এই এক বছরের মাথায় যদি তাদেরকে আমরা অস্বীকার করে ফেলি তাদের ভেতরের একটা অংশের যখন একটা রাজনৈতিক দল গঠন করেছে তারা তো একটা স্বপ্ন নিয়ে রাজনৈতিক দলটা গঠন করেছে। আমরা ক্ষমতা আসার জন্য রাজনীতি করছি না। আমরা বারবার বলছি আমরা মৌলিক সংস্কারের জায়গাটা আমরা নিশ্চিত করছি কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ কিন্তু সেটাই যে আপনারা ক্ষমতায় আসতে চান আর একটা দল যেন এরকম করে ক্ষমতায় না আসে। তিন জোটের রূপরেখার জায়গাটা আমরা ইতিহাস পড়েছি আমরা ৭১-এর আগের ইতিহাসও পড়েছি। এটা নিয়ে আলাপ করতে গেলে অনেক বিস্তার আলাপ করতে হবে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে আসলে মানে উইনার্স টেকস অল এই নীতিতে আসলে আমাদের রাজনৈতিক দলগুলো 90-এর পরে চলে গেছে। আপনারা 111-টা কেমন কিভাবে আসলো আমরা সে সময় তো দেখেছি যে 22 দিন একটা দল আবার ক্ষমতায় থাকতে চেয়েছে পরে আবার সেখানকার প্রেসিডেন্ট দিয়ে তারপর আবার একটা 111 সরকার গঠন করা হলো। তো একবারে যে আমি ঢালাও ভাবে এক পক্ষকে দোষ দিচ্ছি আমার কোনো দোষ নেই। এই 17 বছর এই 5 আগস্টের পরে আমাদের রাজনৈতিক দলগুলো যে সাহেব মুস্তাফিজ আমাদের যে অতীত 17 বছরে আপনি যেটা উল্লেখ করলেন যে বিএনপির যে ত্যাগ তাদের গুম এটা তো আমরা অবশ্যই স্বীকার করছি। আমাদের অনেক ফ্যামিলি মেম্বাররা যারা আছে বিএনপি করেছে তারা গুম হয়েছে খুন হয়েছে তারা বাসায় ফিরতে পারেনি। তৃণমূলের সেই নেতাদের কি বিএনপি আসলে ওইভাবে কি মূল্যায়ন করে কিনা তাদের বিচারের জন্য কি তারা কখনো নেমেছে কিনা? উনি বলল যে 5 আগস্টের পর থেকেই তারা নির্বাচন চাচ্ছে। জাতীয় সরকারের রূপরেখা তো এখানে দেওয়া হয়েছিল। একটা বিপ্লব কেন প্রকৃতপক্ষে হলো না কেন? তরুণরা যেভাবে জাতীয় সরকারের রূপরেখাটা বাস্তবায়ন হলো না কেন? তারিক জিয়া সাহেবের সাথে আমাদের মিটিং হয়েছে উনি এটাতে আসলে আসতে স্বীকৃতি জানায়নি। তার মতো করে একটা ফরম্যাট দিয়ে দিয়েছে বলেছে 2 মাসের মধ্যে ইলেকশন করে দেন। তো আমরা তো এত মানুষ এত জনগণ তো শহীদ হয়নি এত এই শুধুমাত্র একটা ইলেকশনের জন্য একটা পাওয়ার চেঞ্জ করার জন্য তো তারা আসেনি। কিন্তু আবার চলমান বাস্তবতায় সিনিয়র সাংবাদিক এবং দৈনিক সমরের সম্পাদক আবু সাইদ খান সহ অনেকেই বলছেন যে চলমান যে বাস্তবতা আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু মিলে নির্বাচনই একটা গ্রহণযোগ্য সমাধানের জায়গা হতে পারে। জায়গাটা মানে চলমান পরিস্থিতিটা কারা এরকম করে তুললো? সিলেটের সাদা পাথর একদিনে নাই হয়ে যাচ্ছে কিভাবে? প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি কারা করছে? আপনি বলেন আপনি তো সাংবাদিক আপনি দেখেন কোন দলের লোকজন এগুলো করছে। সেই দলের লোকজনের ভেতরে যদি আমরা তো কখনো আপনাদের দল তো নবীন দলের নেতাদের বিরুদ্ধে তো আমরা অভিযোগ দেখি তারা অন্তর্কন্দলে একটা দলে মারা যায়। সেই দল যদি এখন মনে করে যে হ্যাঁ আমরা সবচেয়ে বৃহৎ একটি দল এবং যখন ক্ষমতায় আসবো তারা কি সংস্কারটা করবে বলেন? তাদের তো নিজেদের ইন্টারনাল ডেমোক্রেসি জায়গাটাই নেই। তারা নিজেদের নেতা কর্মীকেই তো সেই সুরক্ষাটা দিতে পারছে না। সে কিভাবে আমার জনগণকে আসলে সেই সুরক্ষাটা দিবে? আমি কি আবার মানে 2000-এর উপরে মানুষ আমরা যে একটি শহীদ হবো বারবার কি আমরা এরকম করেই প্রতারিত হবো? আমি একবারও বলছি না যে এনসিপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করছে। একটা মৌলিক সংস্কারের জায়গাটা এনসিপি যে বেসিক জিনিস এটা এনশিওর হলে এটা তো আমি কারো কোনো ক্ষতি দেখছি না। আমি তো বলছি যে বিএনপি সর্ববৃহৎ দল তাদের ক্ষমতা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারা তো এই জায়গায় উদারতা দেখাবে।
তরুণদের সাথে নিয়ে তারা নির্বাচনে আপনারা কি চান? আমরা তো বলছি যে আমরা মৌলিক সংস্কারের জায়গাটা নিশ্চিত হতে চাই। এটা হলে তো আমাদের তো এখন মৌলিক সংস্কার বলতে রাজনৈতিক দলগুলো বা জনগণ কি বুঝবে? জনপ্রশাসন দেখেন, পুলিশের জায়গা দেখেন, এগুলো তো প্রপার সংস্কার হয়নি। নির্বাচন কমিশন তো আগের পদ্ধতিতে তো চলছে। তাহলে 1 বছর তো হলো, এই সরকারের তো ভাই দায়িত্ব না, 1 বছর হলো। নির্বাচন কমিশনের অধীনেই তো 3টা ইলেকশন। আবার এই নির্বাচন কমিশন নিয়ে কিন্তু আপনারা সরকার কেন ফাংশন করতে পারছে না? ভাই আপনারা এই নির্বাচন কমিশন নিয়ে কিন্তু আপনারা অভিযোগ করেছেন যে এই নির্বাচন বিএনপির একটা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, সেই অভিযোগ কিন্তু আপনারা বলছেন। আমি আপনার কাছে আবার ফিরবো ভাই, সরকার কেন ফাংশন করতে পারছে না? এই যে পারিপার্শ্বিকভাবে যে বড় দল বিভিন্নভাবে তাদেরকে সে সাপোর্টটা দিতে পারছে না। আমরা 5 তারিখের পরে আমরা এটাই বলেছিলাম যে আমরা যত রাজনৈতিক দল আছে, স্টেক হোল্ডার আছে, আমরা সরকারকে সেই সাহায্যটা করব যেন তারা এই তাদের যে এরকম একটা জায়গা ছিল। আচ্ছা সেটা হেলাল ভাই আমি আপনার কাছে আসবো। এরকম একটা অভিযোগ আছে যে আপনারা সরকারকে সমর্থন করছেন না সুবিধা নিচ্ছেন? এনসিপি সরকারকে কি আপনারা সমর্থন করছেন সরকার হয়ে ওঠার প্রশ্নে, না শুধু সুবিধা নিচ্ছেন? আলাদা করে একটা দলের সাথে মিটিং করা হয় নির্বাচনের জন্য, এটা তো কোনো সরকারি কোনো এজেন্ডা ছিল না। তো মিটিং এর হওয়ার পরে বিরোধিতা করলেন, আগে তো বলতে পারতেন। আগে তো আমরা বলে আসছি, কিন্তু আমাদেরকে সবসময় তো কিংস পার্টি, তারপর সরকারের মদতপুত দল, আমরা তো একটা দাবি আদায়ে তো আমরা মাঠের রাস্তা পাইনি। আপনারও যেরকম আলোচনা থেকে গেল, আমার অনেক প্রশ্ন থেকে গেল। ফিরবো আমি। যে বিএনপির যারা সিনিয়র লিডাররা আছেন তারা এনসিপিকে যেভাবে ফ্রেমিং করছে ইদানিং, যেভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলছে, সেটা আসলে আমার যথেষ্ট আপত্তি আছে। মানে এনসিপি এমন কোনো দল নয় যেটা আসলে ডিজিএফআই দ্বারা গড়া দল, রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে যে ব্যক্তি ছিল তার গড়া দল, এরকম কোনো দল নয়। আমাদের দলের যে প্রধান, সে বরঞ্চ সরকার থেকে নেমে এসে দলের দায়িত্ব গ্রহণ করেছে। এখানকার প্রত্যেকটা তরুণ যারা লিডারশিপের জায়গায় আছে, তারা এই অভ্যুত্থানে মূল জায়গা থেকে নেতৃত্ব জায়গা দিয়েছে। এবং তারা শুধুমাত্র এই 36 দিন বা এরকম করে যে এখন খাটো করা হয় যে জুলাই আগস্টেরই শুধুমাত্র এরা আন্দোলন করেছে, এটাও কিন্তু না। এরা আমি ইনক্লুডিং আমরা সহ 10-15 বছরে আমাদের একটা জার্নি আছে। আমরা ক্যাম্পাসের রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন সময় যেসব ইস্যু ছিল, আমরা কিন্তু রাজপথে থেকেছি। সে সময় আমি এরকম লন্ডনে থাকা নেতা বা বিভিন্ন এসিতে থাকা যেসব নেতারা থাকে, এখন অনেক বড় বড় কথা যারা বলছেন, তাদেরকে আমি রাজপথে দেখিনি। 1 দফার ঘোষণা তারা তো দিতেই পারতেন, 9 দফার ঘোষণা তারা তো দিতে পারতেন, কেন সামনে তো আসে নাই? এখন তাদের কাছে অনেক কিছু রাজনৈতিক কৌশল, তারা আওয়ামী লীগের মুখোমুখি হয়ে দাঁড়াতো, রাজপথের সামনে থেকে দাঁড়িয়েছে তাদের সেই নেতাকর্মী যাদের এখন কোনো দাম নেই। সেই তৃণমূলের যে নেতারা দাঁড়িয়েছে, বিএনপির বলেন, জামাতের বলেন, তাদেরকে কোনো বিএনপি তো বলছে, আমরা দেখেছি বিগত 17 বছর তো আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে বিএনপি মোকাবেলা করেছে। এখন হচ্ছে যে বিভিন্ন ক্ষমতার মধ্যে যে বিএনপির যারা সিনিয়র লিডাররা আছেন, তারা এনসিপিকে যেভাবে ফ্রেমিং করছে ইদানিং, যেভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলছে, সেটা আসলে আমার যথেষ্ট আপত্তি আছে। মানে এনসিপি এমন কোনো দল নয় যেটা আসলে ডিজিএফআই দ্বারা গড়া দল, রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে যে ব্যক্তি ছিল তার গড়া দল, এরকম কোনো দল নাই। আমাদের দলের যে প্রধান, সে বরঞ্চ সরকার থেকে নেমে এসে দলের দায়িত্ব গ্রহণ করেছে। এখানকার প্রত্যেকটা তরুণ যারা লিডারশিপের জায়গায় আছে, তারা এই অভ্যুত্থানে মূল জায়গা থেকে নেতৃত্ব জায়গা দিয়েছে। এবং তারা শুধুমাত্র এই 36 দিন বা এরকম করে যে এখন খাটো করা হয় যে জুলাই আগস্টেরই শুধুমাত্র এরা আন্দোলন করেছে, এটাও কিন্তু না। এরা আমি ইনক্লুডিং আমরা সহ 10-15 বছরে আমাদের একটা জার্নি আছে। আমরা ক্যাম্পাসের রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন সময় যেসব ইস্যু ছিল, আমরা কিন্তু রাজপথে থেকেছি। সে সময় আমি এরকম লন্ডনে থাকা নেতা বা বিভিন্ন এসিতে থাকা যেসব নেতারা থাকে, এখন অনেক বড় বড় কথা যারা বলছেন, তাদেরকে আমি রাজপথে দেখিনি। 1 দফার ঘোষণা তারা তো দিতেই পারতেন, 9 দফার ঘোষণা তারা তো দিতে পারতেন, কেন সামনে তো আসে নাই? এখন তাদের কাছে অনেক কিছু রাজনৈতিক কৌশল, তারা আওয়ামী লীগের মুখোমুখি হয়ে দাঁড়াতো, রাজপথের সামনে থেকে দাঁড়িয়েছে তাদের সেই নেতাকর্মী যাদের এখন কোনো দাম নেই। সেই তৃণমূলের যে নেতারা দাঁড়িয়েছে, বিএনপির বলেন, জামাতের বলেন, তাদেরকে বিএনপি তো বলছে, আমরা দেখেছি বিগত 17 বছর তো আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে বিএনপি মোকাবেলা করেছে। এখন হচ্ছে যে বিভিন্ন ক্ষমতার